ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 7-এর পাঠ্য সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের। এখান থেকে আমি সব প্রশ্ন করিনি, অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এখানে এগুলোই করে দিয়েছি। যেমন 9-তে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 9-এর 1, 2, 3, 4 করে সবকটি প্রশ্নের উত্তর দিয়েছি। 10-এর সবকটি প্রশ্নের উত্তর তোমাদের জন্য লিখে দিয়েছি। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে গিয়ে থেমে গেছে। তালের শাড়ি কোথায় রয়েছে? জোড়া দিঘির পাড়ে। কিষানপাড়া নীরব কেন? কিষানপাড়া ব্যস্ত শহরের মতো কোলাহল মুখর নয়। তাছাড়া গ্যালোসনে দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ যে যার মতো পল্লী ছেড়ে চলে গেছে, তাই কিষানপাড়া নীরব রয়েছে। বর্ষায় কে বিদ্রোহ করেছে? গ্রামের পাশে মজা নদী। কে গোয়ালে ইশারা পাঠায়? সবুজ ঘাস। রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনির মাধ্যমে রাত্রিকে স্বাগত জানানো হয়। কোথায় জনমত গড়ে ওঠে? বুড়ো বটতলায়। ঠাকুমা কাকে কখন গল্প শোনান? ঠাকুমা রাতের অন্ধকারে দাওয়ায় বসে নাতনিকে গ্যালোসনে দুর্ভিক্ষের গল্প শোনান। সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? পাখির গানে সকাল ঘোষিত হয় বা সকালের আগমন ঘোষিত হয়। কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা বলা হয়েছে? কৃষক, কামার, কুমোর, তাঁতি। এবার 10-এর নিজের ভাষায় উত্তর দাও। এই কবিতায় বাংলা প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কবি পল্লী প্রকৃতির এক অপূর্ব ছবি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন, যেখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। সবুজ মাঠ ঘেরা শান্ত গ্রামটিতে চলার পথ বলতে আক্ষরিক অর্থে কিছুই নেই। আলপথ যেখানে দিয়ে গেছে সেখান থেকেই পথ তৈরি হয়েছে। গ্রামের খুব কাছে জোড়া দিঘির পাড়ে রয়েছে তাল গাছের সারি, দূরে বাঁশঝাড়। গ্রামের একটি মজা অর্থাৎ শুকনো নদী ছিল, সেটি যেন বর্ষায় বিদ্রোহী হয়ে উঠেছে। সেখানে গোয়ালে ইশারা পাঠায় সবুজ চিকন ঘাস, এ যেন বর্ষার সবুজ রঙের ঘাগরা পড়েছে। এখানে সকাল ঘোষিত হয় পাখির গানে। সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনির মাধ্যমে রাত্রিকে স্বাগত জানানো হয়। গ্যালোসনে দুর্ভিক্ষের করাল গ্রাসে বহু গ্রামবাসী গ্রাম ছেড়ে যে যার মতো যেদিকে সেদিকে চলে যায়, কিন্তু তারপরও অভাব দারিদ্র্যকে সঙ্গী করে গ্রামবাসী আবার জমিতে ফসল বনে এবং সেই বীজ থেকে সবুজ চারা বের হয়, যা দেখে কোনো এক ঘোমটা পরিহিতা পল্লীবধূ তার ঘোমটার ফাঁক দিয়ে, এবং তখন বোঝা যায় সেই গ্রামে সবুজ ফসলের সুবর্ণ যুগের সূচনা হওয়ার সময় এসে গেছে। নেক্সট 10-এর 2। কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় পল্লী বাংলার সাধারণ গ্রাম্য মানুষের জীবনযাত্রার এক সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন কবি। শান্ত স্নিগ্ধ সবুজ এই গ্রামে কৃষক শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি। এছাড়াও এখানে বসবাস করে কামার, কুমোর, তাঁতি প্রভৃতি পেশার মানুষ। সকালে পাখির মিষ্টি গানে এখানে দিন শুরু হয়। সারাটা দিন কৃষকরা খেতে সোনার ফসল ফলানোর কাজে ব্যস্ত থাকে। কামার, কুমোর, তাঁতি প্রত্যেকেই নিজ নিজ কাজে সারাদিন ব্যস্ত থাকে। কৃষক বধূরা পায়ে পায়ে ঢেকি নাচায়, সন্ধ্যাবেলায় শঙ্খ বাজিয়ে রাত্রিকে স্বাগত জানায়। সারাদিনের কাজের শেষে সন্ধ্যাবেলায় কিছুটা অবসর কাটানোর জন্য এই গ্রামের প্রবীণ ব্যক্তিরা বুড়ো বটতলায় জড়ো হয় গল্পগুজব করার জন্য। দুর্ভিক্ষের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হলেও এই গ্রামের মানুষ বেঁচে থাকার লড়াইতে কখনো হার মানে না। তাই তো কবি শেষ চরণে কৃষক বধূ তার ঘোমটা তুলে সবুজ ফসল যা মাঠ ভরা পূর্ণ সুবর্ণ যুগের আগমনের সংকেতবাহী তা প্রত্যক্ষ করে। এই মাঠ ভরা সবুজ ফসলই তাদের জীবনে সুবর্ণ দিনের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়ার ইঙ্গিত বহন করে। নেক্সট 10-এর 3। অকাল দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কীভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও। এগুলো সবই কিন্তু তোমাদের অনুশীলনীর প্রশ্ন। অনুশীলনীতে 9 আর 10-এর যাবতীয় প্রশ্ন আমি ভিডিওতে তুলে ধরলাম।
সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কবি দুর্ভিক্ষ কাটিয়ে ওঠা একটি শান্ত গ্রামের বর্ণনা দিয়েছেন। দুর্ভিক্ষের সময় নিদারুণ খাদ্যাভাব থেকে প্রাণ বাঁচানোর তাগিদে বহু মানুষ ওই গ্রাম ছেড়ে যে যার মতো চলে যায়। এই ঘটনা যেন গ্রামটিকে আরও নীরব নিথর করে তোলে। তবুও গ্রামের কৃষক, কামার, কুমোর, তাঁতি প্রমুখ নিজেদের কাজ করে চলে অবিরত। তারা সকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্ভিক্ষের ক্ষতচিহ্নকে মেরামত করতে সচেষ্ট হয়। তাই কবিতার শেষে সবুজ ফসলে যেন নতুন যুগের সূচনার ইঙ্গিত পাওয়া যায়। এভাবেই সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্য তার এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন আকাল ও দুর্ভিক্ষ গ্রামের শ্রমজীবী মানুষকে কষ্ট দিলেও তাদের হারিয়ে দিতে পারেনি। শ্রমজীবী মানুষরা তাদের জীবনী শক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সব প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হয়েছে। তাই তাদের অক্লান্ত পরিশ্রমের সোনার ফসল তাদের মাঠে মাঠে ফলে তাদের জীবনে সুবর্ণ যুগের সূচনার ইঙ্গিত প্রদান করেছে। 10-4 কোনো বিশেষ সময় নয়, বরং আবহমান কালের বাংলাদেশের তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে, এই কবিতায় তারই প্রকাশ দেখতে পাই। উপরের উদ্ধৃতিটির সপক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। অর্থাৎ চিরদিনের কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এই অনুশীলনীর মধ্যে নামকরণের সার্থকতা, এই প্রশ্নটি খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ পীড়িত শান্ত একটি গ্রাম জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। এই কাহিনীর মধ্যে অন্তর্নিহিত আছে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের চিরকালীন একটি চিত্রপট, যা আবহমান কাল ধরে একইভাবে চলে আসছে। পল্লী বাংলার শান্ত স্নিগ্ধ পরিবেশ, সবুজ রং চারিদিকে ছড়িয়ে থাকা, সন্ধ্যা শাঁখের ধ্বনিতে রাত্রিকে আহ্বান, শ্রমজীবী মানুষের নিত্যদিনের কাজ, এগুলি যেন নির্দিষ্ট কোনো একটি সময়ের চিত্র নয়, আবহমান কাল ধরে বাংলার চিরপরিচিত চিত্র এগুলি। ঠাকুমার মুখে শোনা গল্প যেন বংশ পরম্পরায় এভাবেই প্রবাহিত হয়। এ যেন চিরপ্রবহমান একটি নদী, যার স্থিরতা নেই। সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন ঘটে যায়, কিন্তু পল্লী বাংলার রূপ চিরদিনই একই রকম হয়। আর এই আঙ্গিকেই কবিতাটির নামকরণ চিরদিনের যথাযথ ও সার্থক হয়েছে। এবার হচ্ছে কটা ব্যাখ্যা রয়েছে। 11তে এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে থেকে ঘড়ির কাঁটা। কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কবি বর্ণিত কবিতার গ্রামটি অত্যন্ত লাজুক প্রকৃতির। সেই গ্রাম্য পরিবেশে শহরের মতো কর্মব্যস্ততা নেই। ঘড়ির কাঁটায় নজর রেখে গ্রামের মানুষরা যন্ত্রের মতো সর্বদা ছুটে বেড়ায় না। বর্ষায় গ্রামের প্রকৃতির এই স্নিগ্ধ লাজুক রূপ কবিকে গভীরভাবে মুগ্ধ করে। তাই কবির মনে হয় যে সমস্ত ব্যস্ততা যেন ওই গ্রাম্য শান্ত পল্লী বাংলায় এসে থমকে স্তব্ধ হয়ে যায়। 11-2 এ গ্রামের পাশে দিয়ে বিদ্রোহ বুঝি করে পর্যন্ত। কবিকিশোর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। একটি অনামী গ্রামের সৌন্দর্য কবিতাটিতে বর্ণিত হয়েছে, যেখানে শহরের মতো নিয়মে বাঁধা ধরা যন্ত্রবৎ জীবন নয়, সময়ের তাড়াহুড়ো বা কর্মব্যস্ততা নেই। সেই গ্রামের পাশে বয়ে গেছে একটা ছোট্ট নদী। সারা বছর জলের অভাবে ওই নদী মজা অর্থাৎ শুকিয়ে থাকে, কিন্তু বর্ষাকালে সেই নদীটি ফুলে ফেঁপে ভরাভর্তি হয়ে ওঠে। কবিতায় সেই নদীর বর্ষাপ্লাবিত রূপটির বর্ণনায় বলেছেন, ওই নদীটি যেন বর্ষাকালে বৃষ্টির জলে পরিপুষ্ট হয়ে প্রবল আকার ধারণ করে বিদ্রোহ করতে চায়। 11-3 দুর্ভিক্ষের আঁচল থেকে কাজ করে পর্যন্ত। ভালো করে লাইনগুলো তোমরা মার্ক করে নিও, উত্তরগুলো পড়ে নিও। আশা করি তোমাদের কাজে আসবে এবং ভালো লাগবে। সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। 50-এর মন্বন্তরের ভয়াবহ দুর্ভিক্ষ গ্রাস করেছিল কবিবর্ণিত অনামী গ্রামটিকে। তাছাড়াও খরা, বন্যা, মহামারী সেখানে লেগেই থাকত। তবুও সেই সৌন্দর্যমণ্ডিত গ্রামটির খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ মন দিয়ে নিজেদের কাজ করে। তারা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদের প্রকৃত অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করে। নেক্সট 11-4 সারাটা দুপুর থেকে বিচিত্র ধ্বনি ওঠে, এই পর্যন্ত। সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উক্তিটি নেওয়া হয়েছে। কবি বর্ণিত কাল্পনিক অনামী গ্রামটিতে পাখির কাকলিতে সকাল ঘোষিত হলে কৃষক, কামার, কুমোর, তাঁতি সকলে নিজেদের কাজ আরম্ভ করে। সারা দুপুর ধরে মাঠে কর্মরত চাষির কানে কাজের ফলে সৃষ্ট একটানা নানা বিচিত্র শব্দ বাজতে শোনা যায়।
লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাখ্যা, এটা তোমরা পাবেই, সেটা হচ্ছে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সাম্যবাদী কবি আলোচ্য কবিতায় দুর্ভিক্ষের আঁচল জড়ানো শান্ত নীরব গ্রামের ছবি ফুটিয়ে তুললেও হতাশা দিয়ে কবিতাটি শেষ করেননি। তাই তো গ্রামের বধূ যখন খোমটার ফাঁক দিয়ে মাঠ ভরা সবুজ ফসল দেখে, সেই দৃশ্য যেন নতুন যুগের সূচনার সংকেত দেয়। সেই দৃশ্য ফুটিয়ে তোলে নতুন আশার আলো। অনুশীলনীর থেকে যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর করে দিলাম 9, 10 এবং ব্যাখ্যা ছিল 11-তে। যাবতীয় প্রশ্নের উত্তর করে দিয়েছি। ক্লাস 7 পশ্চিমবঙ্গ সরকার চিরদিনে সুকান্ত ভট্টাচার্য রচিত। আশা করি তোমাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।